নমস্কার, আদাব, শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এনআরবি ওয়ার্ল্ড প্রেজেন্টেড NRBnews24.com নিবেদিত অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান প্রতি শুক্রবারের অনুষ্ঠান কবির সাথে কবিতা, আমাদের এই অনুষ্ঠানটি আজকে 20তম পর্বে সূচনা হচ্ছে। আমরা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানের প্রতীক্ষায় থাকি এবং এই অনুষ্ঠানে যারা আসেন তারা প্রত্যেকেই আমাদের নির্বাচিত এবং সম্মানিত, এখানে আমন্ত্রিত কবি, বাচিক শিল্পী। আমি সঞ্চালক হিসেবে যারা আজকে স্টুডিওতে এসেছেন তাদের মধ্যে কবি গৌতম সেনগুপ্ত, কবি সংগ্রাম মিত্র, কবি শিল্পী দাস, বাচিক শিল্পী সমীর চক্রবর্তী, প্রত্যেককে NRBnews24.com এর পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আমরা একে অপরের শুভেচ্ছা আদান প্রদান করছি। আমরা শুরু হতে যাচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমাদের শুরু হচ্ছে কবির সাথে কবিতা এই অনুষ্ঠানটি। প্রথমেই এখানে এক এক করে আমি পরিচয় পর্ব দিচ্ছি। বিশিষ্ট বাচিক শিল্পী, যিনি নিজেও একজন লেখক, সংগঠক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব, সমাজসেবী, সমীর চক্রবর্তী, আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার। প্রথমেই আমি আজকে এই কবির সাথে কবিতার যে প্রোগ্রাম, এই অনুষ্ঠানের সঞ্চালক বরুণ চক্রবর্তীকে, বরুণদাকে আমার প্রথমেই শুভেচ্ছা, এবং আমি NRBnews24.com এর সম্পাদক জনাব ওমর আলীকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, আমাকে এই অনুষ্ঠানে ডাকবার জন্য, আমন্ত্রণ জানার জন্য। যাই হোক, আজকে এই কবির সাথে কবিতা আমরা শুরু করছি। আমাদের এখানে যারা কবিরা আছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। বেশ, এবার পরবর্তী কবি শিল্পী দাস, তাকেও আমরা আমাদের NRBnews24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। NRBnews24.com এর সম্পাদক মাননীয় ওমর আলী মহাশয়কে প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সঞ্চালক বিশিষ্ট কবি শ্রী বরুণ চক্রবর্তী দাদাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশিষ্ট সব মানুষদের সঙ্গে আজকে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে, আনন্দ হচ্ছে। আশা করি পুরো অনুষ্ঠানটা খুব ভালো হবে। নিশ্চয়ই, সকলকে শুভেচ্ছা জানাই। এবার কবি, লেখক, সংগঠক, মানবতাবাদী ব্যক্তিত্ব সংগ্রাম মিত্র, তাকেও NRBnews24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শ্রদ্ধেয় আজকের NRB নিউজের যিনি কর্ণধার, তাকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন। আমাদের কবি, বাচিক শিল্পী, মানবতাপ্রেমী মানুষদেরকে একত্রিত করেছেন তাদের এই নিউজের মাধ্যমে, এবং কলকাতা থেকে, ভারতবর্ষ থেকে যিনি রয়েছেন আমাদের শাহানারা বেগম মহাশয়া, তাকেও আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আজকের বাচিক শিল্পী মাননীয় সমীর চক্রবর্তী মহাশয়, কবি শিল্পী দাস, কবি গৌতম সেনগুপ্ত, তাদের সবাইকে আমার এই বর্ষার মুখর দিনে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন। বেশ, এবার কবি গৌতম সেনগুপ্ত, তাকে NRBnews24.com এর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। NRBnews24.com চ্যানেলের
পরিচালক বর্গকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কবির সাথে কবিতা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সঙ্গে উপস্থিত সঞ্চালক বরুণ চক্রবর্তী, আমার বন্ধুবর, বাচিক শিল্পী সমীর চক্রবর্তী, সহকবি শিল্পী দাস ও সহকবি সংগ্রাম মিত্র, সকলকেই আজ আমার আন্তরিক শুভকামনা জানাই। আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাব। আশা করছি যারা ক্যামেরার ওদিকে আছেন তারাও খুব আনন্দ পাবেন আজকে। অবশ্যই এই অনুষ্ঠানটি অবশ্যই উপভোগ্য অনুষ্ঠান, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের মধ্যেই রয়েছি। সূচনাতেই বলবো, কবি শিল্পী দাস, আপনি অনুরুদ্ধ হচ্ছেন, প্রথমে আপনি আপনার একটি কবিতা এখানে উপস্থাপন করবেন। আমাদের অনুষ্ঠানের সূচনা হলো, পরিচয় পর্ব হলো। এবার কবি শিল্পী দাস, তাকে অনুরোধ করলাম যে প্রাথমিকভাবে আমরা প্রত্যেক কবিরই একটি করে কবিতা শুনবো, তারপরে সেই কবিদেরই একটি করে কবিতা আমাদের বাচিক শিল্পী উপস্থিত যিনি রয়েছেন, বাচিক শিল্পী সমীর চক্রবর্তী, তিনি শোনাবেন। তাই শিল্পী দাস, আপনাকে অনুরোধ, আপনি একটি কবিতা নিবেদন করুন। আচ্ছা, ক্যালেন্ডার অনুযায়ী তো আমরা গ্রীষ্ম পেরিয়ে বর্ষায় পদার্পণ করলাম, তাই বর্ষার একটি কবিতা বা বৃষ্টির একটি কবিতা দিয়ে আমি শুরু করছি। কবিতার নাম বর্ষা রানী। টাপুর টুপুর সারা দুপুর জল নুপুরের শব্দ, বর্ষা এলো ঝমঝমিয়ে, গ্রীষ্ম এবার জব্দ। টিনের চালে গাছের ডালে ঝমঝমাঝম বৃষ্টি, আদিগন্ত আধার হলো, ঝাপসা হলো দৃষ্টি। জুই কামিনী সুবাসিনী কদম বেলি ফুটলো, কেয়ার ঠোঁটে মধুর লোভে অলির দল জুটল। নদীর জল ছলাৎ ছল, বর্ষা রানী হাসছে, ফুলের গন্ধ হাওয়ার বুকে কি আনন্দে ভাসছে। ছেলের দল হাঁটু জল, কাগজ নৌকা ভাসছে, অনেক দিনের দগ্ধ জীবন ভিজতে ভিজতে হাসছে। অনেক দিনের দগ্ধ জীবন ভিজতে ভিজতে হাসছে। চমৎকার নিবেদন। এবার আমরা যাব কবি সংগ্রাম মিত্রের কাছে। কবি সংগ্রাম মিত্র, আপনি একটি কবিতা নিবেদন করবেন। কবি সংগ্রাম মিত্র। আমাদের সূচনা হলো বর্ষা দিয়ে। আষাঢ়স্য প্রথম দিবস, আমরা গতকাল সূচনা হয়েছে আষাঢ় মাস, সেই কালিদাসের মেঘতম থেকেই আষাঢ়স্য প্রথম দিবস। কবি সংগ্রাম মিত্র, তার কাছে আমরা যাচ্ছি। তিনি অনুরুদ্ধ হয়েছেন প্রথমেই একটি কবিতা তিনি আমাদের শোনাবেন। কবি সংগ্রাম মিত্র। প্রযুক্তির কি সমস্যা হচ্ছে কিছু টাওয়ারের? ওয়েদার তো মোটামুটি ভালো আছে। বেশ, ঠিক আছে, আমরা গৌতম সেনগুপ্তর কাছে যাচ্ছি। কবি গৌতম সেনগুপ্ত, আপনি নিবেদন করবেন আপনার একটি কবিতা। আমরা সবাই লিখি পেন দিয়ে, তো পেনের উপরে আমি একটা ছোট্ট আমার লেখা পড়ে শোনাচ্ছি। পেনের পেন। আমাদের বাড়িতে কিছু পেন আছে, সবগুলোই পাওয়া যায় হাতেরই কাছে।
জিজ্ঞাসা করলেই শুনি আছে তাতে কালি, লিখতে গেলেই বুঝি অধিকাংশই খালি। কয়েকটা পেন আছে ঢাকনাটা খোলা, ক্লিপগুলোর কিছু কিছু ডায়ে বাঁয়ে ঝোলা। যেগুলো আছে ভালো, লেখা পড়ে বেশ, শত পাতা লিখলেও হয় না কো শেষ। লাল লেখা, কালো লেখা, সবুজ আর নীল, আছে এক পেনেতে 4টে রিফিল। ডট পেন, জেল পেন, আছে ফাউন্টেন, যতই লিখুন লিখে মজাই পাবেন। পড়ার সাথে লেখা আছে তাই চাই পেন, এ কথা গুরুজনে সদা বলতেন। কম্পিউটার, ওই কম্পিউটার এসে গিয়ে পেনের ভীষণ পেন, পেনে নয় কম্পিউটারে লিখেই নাকি গেন। চমৎকার। লেখক যারা লেখেন তাদের হাতের অস্ত্র কলম, পেন। সেই পেন নিয়ে চমৎকার একটি কবিতা শোনালেন কবি গৌতম সেনগুপ্ত। গৌতম সেনগুপ্তর অন্য পরিচয় আছে, আমি সেই দিকে আসবো পরে। তিনি তো কবি তো বটেই, শিশু ছড়াকার, মানে শিশু সাহিত্যিক ছড়াকার। এবার আমরা কবি সংগ্রাম মিত্রের কাছে যাচ্ছি। কবি সংগ্রাম মিত্রকে অনুরোধ, আপনি আপনার একটি কবিতা প্রাথমিকভাবে এখন শোনাবেন। আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সঞ্চালক, কবি, প্রাবন্ধিক, গবেষক, মানবাধিকার কর্মী, একজন প্রিয় মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরুণ বাবুকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা, এবং পুনরায় আবার প্রত্যেককে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমারই একটি বড়দের বাছাই আবৃত্তির কবিতা, আমার সম্পাদিত সেই বাছাই আবৃত্তির কবিতার বই থেকে আমার একটি কবিতা। কবিতাটি উৎসর্গ করেছিলাম কবি প্রাবন্ধিক শ্যামাশঙ্কর রায় মহাশয়কে, সেই কবিকে। যে কবিতার জন্য জলকাদা ঘাটে, মাঠে বীজ বনে, শক্ত হাতে কোদাল চালায়, সে কবিও একটা শ্রাবণ মেঘের বাদল, কিংবা যেমন করে ঝর্ণা ধেয়ে চলে তেমন কলমের স্বপ্ন দেখে, বৃষ্টিতে ভিজে ভিজে, মাঠে কাস্তের সুরে সুরে। কবিতার জন্য সকাল সকাল কাজ সেরে উৎসবে কবিতা পড়তে যায়। বৃষ্টি না হলে ধান ফলবে না, বউ বাচ্চা কি খাবে সে কথা ভুলে থাকতে কিছুক্ষণ। কেউ কি ভাবে তার প্রেম ছিল, সেও রাত জাগে। কেউ কি ভাবে ওই চাষির বুকে রবি ঠাকুরের কত গান ঘুমিয়ে আছে। কেউ কি বলেছিল তাকে, কবি তুমি অবাক মানুষ। নমস্কার। বাহ, চমৎকার চমৎকার। এবার তো আমরা প্রতীক্ষায় রয়েছি, বাচিক শিল্পীর কাছে যাব, এবং তিনজন কবি উন্মুখ হয়ে রয়েছেন বাচিক শিল্পীর কণ্ঠে তাদের নিজ নিজ কবিতা শুনবেন। এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, ইতিমধ্যে আশুতোষ চক্রবর্তী বলছেন গৌতম দা পেনটা দারুণ, অর্থাৎ গৌতম সেনগুপ্ত যে পেন কবিতাটি এখানে পড়লেন সেটা দারুণ। আশুতোষ চক্রবর্তী বলছেন বরুণ দা অনেক শ্রদ্ধা, আমিও প্রতি শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। এখানে আহ সুব্রত চট্টোপাধ্যায়, মৌসুমী দাস অনেকেই মন্তব্য করেছেন, আমরা পরে সময় মতো মন্তব্য করব। এবার বিশিষ্ট বাচিক শিল্পী সমীর চক্রবর্তী, তাকে অনুরোধ, আপনি আপনার মতো করে এখানে উপস্থিত তিনজন কবির কবিতা একটি একটি করে নিবেদন করবেন। শুরু।
আনমিউট আছে, মিউট আছে, আনমিউট করতে হবে। এই আনমিউট হলো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি শিল্পী দাসের কবিতায় যাচ্ছি। কবিতাটির নাম সোনার দুল। বেশ রোদ ঝলমলে সকাল ছিল সেদিন। সকাল গড়িয়ে দুপুর, সেও দিব্য ঝলমলে। মঞ্চের অদূরে টোটো থেকে নামতে নামতে অভ্যাসবশত হাত চলে গেল চুলে। ডান কানের লতি ছুঁয়ে গেল মধ্যমা। মুহূর্তের জন্য হৃৎপিণ্ডে তীব্র ধক ধক। সোনার দুলটা নেই। ঝলমলে আকাশ পাতলা বিষণ্ণতায় ঢেকে যাবার মুহূর্তে ওই কানের পাশেই কে যেন বললে উঠল, কি হারালো? প্রেম? সামান্য পাংশু মুখে বিব্রত মৃদু উত্তর, না তা নয়। দরাজ হাসি, কাঁধে আলতো হাত রেখে বলে, তবে আর কি? প্রেমের চেয়েও দামি, বেশি দামি কিছু আছে নাকি? কত মানুষ তাই হারিয়ে ফিরে দেখি বক্তা স্বয়ং জীবন। অতঃপর মঞ্চ, কবিতা পাঠ, শ্রবণ, আড্ডা, ঠাট্টা, খুনসুটি আর ভোজন। প্রতিটা পর্বেই আঁচল ভরে সোনার দুল কুড়িয়ে নিলাম। অগ্রজের আশীর্বাদ, বন্ধুত্বের উষ্ণতা, ছোট ছোট ভাই বোনের আমার কোল ঘেঁষে বসা, বুকে জড়িয়ে আদর, শিথিল হয়ে যাওয়া সম্পর্কগুলোকে আবার শক্ত বাঁধনে বাঁধা। এমনই কত কত সোনার দুল উপচে পড়ল দিনটা। ফেরার পথ ধরি বিকেলের পরন্ত আলোয়, কমলা রোদ্দুর জড়িয়ে ধরে পিঠে, চুলে, গালে ফিসফিসিয়ে জানতে চায়, যা হারালো তার বেশির পাওয়া হলো কিনা। সহাস্যে ওপর নিচে মাথা দুলিয়ে ডুবে যাই সংসারে। আবার ভেসে উঠি তোমার সাথে, কায়মনোবাক্যে মেতে উঠি তোমারই সাথে। আমাদের নির্জন একতারা সম্পর্ক চোখ টিপে প্রশ্ন করে, সোনা কি প্রেমের চেয়েও দামি? বিভোর আমি ডুবতে থাকি তোমার গভীরে। শিল্পী দাসের কবিতা, খুব সুন্দর, আমার এটা খুব ভালো লেগেছে। শিল্পীকে অভিনন্দন জানাই। আর আচ্ছা, এরপরে কি দ্বিতীয় কবিতাটা পড়বো, পাঠ করবো আমি? আচ্ছা, এরপরে যিনি আমাদের সংগ্রাম মিত্র, তারই একটি কবিতা, প্রতিধ্বনি। অবক্ষয় আর চারপাশের মূল্যবোধহীন বিষাক্ত হাওয়ার মধ্যে দাঁড়িয়ে তুমি একটু শান্তি দেবে গো কবি? দেবে এক টুকরো ভালোবাসা, ভাষা, প্রতিবাদের কটা লাইন দিতে পারো? বাতাসে জন্ম নিচ্ছে বীজ, লজ্জাহীন মানবতাহীন এক ভয়াবহ দৃশ্যকল্পে মাথা কাটা যায় এখনো আমার। সবকিছু মেনে নেওয়া, সব মানিয়ে চলার বাজবিচার হারিয়ে ফেলতে পারিনি। সুবিধে পাওয়ার লোভে মাতালকে জোরহাতে সভাপতির আসনে আহ্বান করিনি এখনো। এই সীমাহীন অহংকার, এই ভয়হীন ঔদ্ধত্য নিয়ে পথ হাঁটি। দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে এই রামধনু রং মেখে স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তুলি এই কড়া রোদ্দুরে। এই গেল আমাদের
সংগ্রামের কবিতা, এবং এরপরে গৌতম সেনগুপ্তের কবিতা। সব কবিতাগুলোই খুবই ভালো মানের এবং পড়তেও বেশ ভালোই লাগছে। তা আমি গৌতম সেনগুপ্তের বর্ষ শিশু এটা দিয়ে শুরু করি। এক বছরের আয়ু নিয়ে আসো তুমি এ ধরায়, তুমি এলেই নতুন খুশি প্রাণেতে রং ছড়ায়। ৩৬৫ দিন বাঁচো তুমি এ সংসারে, তোমার কেমন নাম বদলায় ক্যালেন্ডারে প্রতিবারে। ক্ষণজন্মা তোমার আশা জানুয়ারির প্রথম প্রাতে, নিয়ম মেনে তেমনি যাওয়া ডিসেম্বরের অন্তরাতে। তোমার সঙ্গে একটা বছর মিলাই কেমন গেল, সবার আয়ু একটা বছর কোথায় যেন হারিয়ে গেল। কার যে কখন জীবন প্রদীপ নিভে সেটা কেই বা জানে। কার ফটোতে ঝুলবে মালা, বাঁচতে চাই বাঁচতে যে তাই কালের টানে। প্রতিদিনের কাজের ফাঁকে দিনগুলো সব গুনতে থাকি, কোন উৎসব ও বার্ষিকীতে জীবন কেমন সাজিয়ে রাখি। আমরা কত যুক্তি করে তোমার সাথে তাল মেলাই, তোমার চলা নিয়ম মেনে, তাই তো কোনো খামতি নাই। কত কিছুর সাক্ষী থেকে নীরব হয়ে চলতে থাকো, তোমার এত কিসের তাড়া, কোথায় কেন দাঁড়াও নাকো। সত্যি তুমি বর্ষা শিশু মানব জাতির এ সংসারে, এক বছরের আয়ু তোমার বাঁধতে তোমায় কেউ কি পারে। তিনজনের একটি করে কবিতা পাঠ হলো। তিনটে কবিতাই খুব ভালো কবিতা। গৌতম সেনগুপ্তের কবিতা এবং সকলের কবিতা খুব ভালো কবিতা, খুব ভালো মানের কবিতা, পড়তেও খুব ভালো লাগছে। এই জন্য শেষ করলাম তিনটে কবিতা পাঠ। বরুণদা আপনার কাছে হ্যাঁ, ভালো লাগলো। আমাদের একটি পর্ব সম্পূর্ণ হলো যে প্রত্যেকের একটি করে কবিতা কবিরা পড়েছেন এবং বাচিক শিল্পী সেই তিনজন কবিরই একটি করে কবিতা পড়লেন। এবার আমি আবার কবিতাতেই যাব। প্রত্যেক কবি তাদের কবিতা পড়বেন, কিন্তু সেই কবিদের সম্বন্ধে আমি যতটুকু জানি তাদের বিষয় তো আমাকে বলতেই হবে। আমি কবি গৌতম সেনগুপ্তর বিষয়ে বলি যে গৌতম সেনগুপ্ত আপনার সামাজিক কাজকর্মের সাথে তো আমি একটু পরিচয় পেয়েছি। সাংবাদিক হিসেবে যতটুকু জানা যে দেহদান বা অঙ্গদানের বিষয়ে আজকে আমাদের এই বাংলায় অনেকদিন ধরেই একটা বড় কাজ চলছে। মৃত্যুর পর চক্ষুদান, মৃত্যুর পর তার সব দেহ আমাদের ডাক্তারি পড়াশোনার জন্য দেহ দান করে দেওয়া বা অঙ্গদান, হঠাৎ করে আকস্মিক মৃত্যুর পরও কিডনি, লিভার বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যেগুলো সম্ভব সেগুলো মুমূর্ষ রোগীদের জন্য দান করে দেওয়ার পর সেই মুমূর্ষ রোগীদেরও নতুন করে প্রাণের একটা সাড়া পাচ্ছে তারা। এই যে অঙ্গদানের আন্দোলনে কবি গৌতম সেনগুপ্ত জড়িত থেকে তার এই অঙ্গদান আন্দোলনের উপর যদি কোনো লেখা থাকে আমরা শুনতে চাইব। কেননা এখানে nrbnews24.com আয়োজিত কবির সাথে কবিতা, এখানে যাদের আমন্ত্রণ জানানো হয় প্রত্যেকেই বাস্তব জগতের মানুষ। তারা আকাশে উড়ে বেড়ায় না, স্বপ্নচারী নন, তারা বাস্তববাদী এবং সময়কে ধরে তারা তাদের লেখা লেখেন। ইতিহাসকে ছুঁয়ে, অতীত ইতিহাসকে ছুঁয়ে তারা আগামীর স্বপ্ন দেখেন। তাই
আমি এক এক করে সকলের কাছে যাব। কবি গৌতম সেনগুপ্ত, আপনার কাছে অনুরোধ রইল, যদি অঙ্গদানের বিষয় কোনো লেখা আপনার থাকে আমরা এখানে শুনতে চাই, এবং যারা এখানে অনুষ্ঠান পর্যবেক্ষণ করছেন বা নিরীক্ষণ করছেন, দেখছেন, শুনছেন, সকলের কাছে সেই বার্তা বয়ে যাক। এটা এনআরবি নিউজেরও একটা বিরাট দায়। শুরু করুন। একদম একদম। একটুখানি বলে নিই আমি, আমরা জীবনে অনেক কিছুই অপচয় করে ফেলি। যদি এই অপচয় রোধ করতে পারি তবে সমাজের সত্যি সত্যি খুব উপকারী হয়। এটা আমরা জীবন বোধ থেকে উপলব্ধি করে থাকি। আমরা সকলেই একসময় দেহ রাখবো, আমাদের প্রাণ বায়ু শরীর ত্যাগ করবে। সেই সময় যদি আমরা আমার শরীরের সচল অঙ্গ দান করে যাই, মানে অন্য যে ব্যক্তি যার অঙ্গের প্রয়োজন আছে তার কাছে গিয়ে যদি সেটা পৌঁছায়, এর চেয়ে বড় দান, মহান দান আর কিছু হতে পারে না। এটা আমি আমার জীবন থেকেই দেখেছি, এবং আমি আমার পরিবারের কাছে, সবার কাছে, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে বলে রেখেছি। এবং যেটা আমরা করতে পারি, এরা অঙ্গ দানের অঙ্গীকার। আজকে আমার লেখার শিরোনাম হচ্ছে অঙ্গ দানের অঙ্গীকার। আমি পড়ি। করলে অঙ্গ দান, অন্যরা পাবে প্রাণ, তাদের কাছে আপনি হবেন মহান। একজন মানুষ দিলে পরে অনেক মানুষ বাঁচতে পারে। অচল দেহের সচল অঙ্গ চলে ফিরে বেড়াতে পারে। চোখটা পেলে দেখবে আলো, কিডনি কাজ করবে ভালো, নতুন লিভার হজম বাড়ায়, হৃৎপিণ্ডের দম বেড়ে যায়। ব্রেন ডেথের পরে যেন জাগুক বাঁচার অধিকার, বিশ্ব জুড়ে উঠুক আওয়াজ অঙ্গদানের অঙ্গীকার। নমস্কার। আপনার লেখার মধ্য দিয়ে আপনি সুন্দর বার্তা দিলেন। অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা, এটাই তো প্রয়োজন। অভিনন্দন কবি গৌতম সেনগুপ্তকে। এবার আমরা যাচ্ছি কবি সংগ্রাম মিত্রের কাছে। কবি সংগ্রাম মিত্র, যিনি মানবাধিকার কর্মী এবং সংগঠক তো বটেই, আন্তর্জাতিক স্তরের এই মানবাধিকার সংগঠনের তিনি একজন স্টিয়ারিং, অর্থাৎ তিনি একজন কর্মকর্তা, নিজেকে কর্মী হিসেবেই পরিচয় দেন। ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে, আরো কাজ অনেক হওয়ার পথে। অর্থাৎ মানবাধিকার কর্মী যারা, তারা নির্ভীক, সৎসাহসী এবং তারা নিরলস জাতি, দেশ, জাতীয় সম্পদ রক্ষার নিরিখে তারা ব্রতী। অর্থাৎ জীবন থাকলেই তো সভ্যতা টিকে থাকবে, আর সভ্যতার জন্যই তো জীবন। আর এই জীবন সভ্যতাকে নিয়েই দেশ, রাষ্ট্র এবং আমাদের পৃথিবী। অর্থাৎ আমাদের জাতীয় চেতনা, আন্তর্জাতিক চেতনা, জাতীয় সম্পদ রক্ষা এবং সমাজ, সভ্যতা, সম্মান সবকিছু রক্ষার জন্য এরা প্রাণপণ আন্দোলন, লড়াই করে চলেছে। সেই নির্বিবাদী, নির্ভীক, সৎসাহসী আজকে কবি এখানে উপস্থিত হয়েছেন, কবি সংগ্রাম মিত্র। তার প্রথম কবিতার মধ্যেই তিনি পরিচয় রেখেছেন। তবুও বলবো, আপনি আপনার ভাবনা থেকে একটি কবিতা এখানে এখন নিবেদন করবেন। অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। সভ্যতার মাটিতে পাশবিক প্লাবনের মুখ আমার ষষ্ঠ কাব্যগ্রন্থ, সেখান থেকে একটি কবিতা। প্রতিদিন মৃত্যু ছুঁয়ে যায় সভ্যতার মাটি, ভেঙে পড়ছে সমাজ, সংস্কৃতি, সভ্যতা। মৃত মানুষ ঘিরে ফেলছে পৃথিবী, কালো, সাদা, লাল, নীল,
দিন কিংবা রাত, একটা পাথর মানুষ, একটা পাহাড় মানুষ, একটা আগুন মানুষ। একটা নিঃশব্দ চেতনা দাও হে পাথর মানুষ, একটা আদিগন্ত স্পর্শ দাও হে পাহাড় মানুষ, একটা সমুদ্র সমান আত্মবিশ্বাস দাও হে আগুন মানুষ। পাঁজরে গেঁথে ফেলি জোয়ার রোদ বিদ্যুতের খিদে, দাও একটা ক্ষুধার্ত দুপুর, নত যেন হই আমার মৃত শরীরের পায়ে। চমৎকার, সুন্দর পরিমিতি বোধ বজায় রেখে তার এই বলিষ্ঠ উচ্চারণ ভীষণ ভালো লাগলো। এবার আমরা কার কাছে যাব? কবি শিল্পী দাস। কবি শিল্পী দাস সামাজিক কাজ করে এবং তার ছাত্র জীবন থেকে, তার ছাত্রী জীবন থেকে তার লেখালেখির যে উদ্দীপনা, কলকাতার জীবন তার, এখন তিনি শান্তিনিকেতনের কন্যা, বোলপুরে থাকেন। কবি শিল্পী দাস অবশ্যই প্রকৃতি প্রেমী, মানব প্রেমী এবং তিনি দেশপ্রেমী, বিশ্বপ্রেমী। তাই কবি শিল্পী দাসের কাছে আমাদের আবেদন, অনুরোধ, আপনি আপনার পছন্দ মতো একটি কবিতা এখানে উপস্থাপন করুন। তরুণদা আপনাকে, আমি সত্যি আপাদমস্তক একজন প্রেমিক মানুষ। সেটা বিশ্বপ্রেম হোক, সেটা প্রকৃতি প্রেম হোক, সেটা মানব প্রেম হোক, আমি আপাদমস্তক একজন প্রেমিক মানুষ। এবং আমি রয়েছি যে পরিবেশে, শান্তিনিকেতনের কবিগুরুর সান্নিধ্যে, সেখানেও একটা প্রেমের পরিবেশ। তো আমি আমার যে দ্বিতীয় কবিতাটি পাঠ করব, সেখানে আমি একটা সময়কে ধরতে চেয়েছি এবং অবশ্যই সেখানে প্রকৃতি প্রেমটাই উঠে এসেছে। সেটা হচ্ছে যে এই যে মহামারী, যখন মহামারীর প্রথম ঢেউ আমাদেরকে একেবারে কি বলবো, আশঙ্কায়, ভয়ে, দুশ্চিন্তায় একেবারে তোলপাড় করে ফেলেছে আমাদের জীবন। সেই সময়ে মূলত আমরা বধ্যভূমিতেই দাঁড়িয়েছিলাম প্রতি মুহূর্তে। আজও আছি, এখনো আছি, কিন্তু তখন আরো বেশি করেছিলাম, যেহেতু তখন কোনো টিকা আবিষ্কার হয়নি, টিকা পাইনি, ওষুধ পাইনি, প্রথম সেই ধাক্কাটা এসেছে, ফলে আমাদের জীবন একেবারে তোলপাড় হয়ে যাচ্ছিল। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে এর প্রভাব প্রকৃতিতে কিন্তু কিছু পড়েনি। সুন্দর চাঁদ উঠেছে, সুন্দর নদীর জল বয়ে গেছে, পাখি গান গেয়েছে, ফুল ফুটেছে, প্রকৃতিতে এর প্রভাব পড়েনি। তো আমার তখন মনে হয়েছিল যে এই এত সুন্দর প্রকৃতি ছেড়ে যেন যেতে ইচ্ছে করে না, এই পৃথিবী ছেড়ে যেন যেতে ইচ্ছে করে না। সেই ধারণা থেকেই আমার এই ছোট্ট একটি কবিতা, মৃত্যু ভুলে যাই। বধ্যভূমিতে দাঁড়িয়ে আছি, মাথার ওপর নক্ষত্রের জ্যোতির বাসর, পায়ের পাতায় ইছামতির সিক্ত চুম্বন, ছলাৎ ছল, ছলাৎ ছল। ক্রমাগত হাতছানি দেয় জ্যোৎস্না ধোয়া পদ্মার চর, অলকানন্দার জলে খেলা করে ঝিলিমিলি চাঁদ। কাঁচ ভাঙা শব্দের মতো ছড়িয়ে পড়ে ওর উর্বশীর হাসি। বধ্যভূমিতে দাঁড়িয়েও আমি মৃত্যু ভুলে যাই। এটুকুই। বধ্যভূমিতে কি অপূর্ব! বধ্যভূমিতে দাঁড়িয়েও আমি মৃত্যু ভুলে যাই। মৃত্যুটা ভুলিয়ে দিচ্ছে আমাদের প্রকৃতি, আমাদের এই ভুবন, আমাদের এই জগৎ। প্রকৃতির সাজে কত সুন্দর সেজে থাকে, প্রকৃতি নিজেকে সাজিয়ে রাখে, প্রকৃতি পরিবেশকে, প্রতিবেশকে সাজিয়ে তোলে। অথচ সেই পরিবেশ প্রতিবেশকে মানুষ স্বার্থের কারণে ধ্বংস করে।
এবং এই নিয়ে তো অনেক তর্ক বিতর্ক আলোচনা চলে। আমরা যারা লেখক, কবি, বাচিক শিল্পী বা নাট্যকর্মী, সমাজকর্মী, প্রত্যেকেরই দৃষ্টিতে সেই সতর্ক নজর রেখে চলতে হয়। লেখক তার কলমে সেই প্রেক্ষিতকে তুলে ধরেন, নাট্যশিল্পী, নাট্যকার তারা সেই প্রেক্ষিতকে তুলে ধরেন যে জনসচেতনতার কতটা প্রয়োজন আছে। আমরা বলি স্বাক্ষর নিরক্ষর, অর্থাৎ স্বাক্ষর মানুষ তারা অতি সচেতন, নিরক্ষর তারা অচেতন। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা শিক্ষিত তথাকথিত স্বাক্ষর, তাদের মধ্যেই বেশি সংকীর্ণ স্বার্থের কারণে তারা জগৎ সভ্যতাকে নিংড়ে দিচ্ছে। এই নিয়ে আলোচনা অনেক সুযোগ রয়েছে এবং কবিতায়, গল্পে, প্রবন্ধে, উপন্যাসে, যাত্রায়, নাটকে এই সচেতনতার দিকগুলো তুলে ধরছেন যারা সৃষ্টিশীল মানুষ, তারাই। ধন্যবাদ কবি সংগ্রাম মিত্র, ধন্যবাদ কবি গৌতম সেনগুপ্ত, ধন্যবাদ কবি শিল্পী দাস আপনাদের। এবার বাচিক শিল্পী সমীর চক্রবর্তী, তিনি যে শুধু কবিতা আবৃত্তি করেন, বাচিক শিল্প জগতে আছেন তা তো নয়, তিনি অসাধারণ লেখেন। তার লেখনির জোর, গদ্য পদ্যে তিনি সমান সাবলীল। মানুষটি সমাজে নেমে, পথে পায়ে পায়ে হেঁটে সঙ্গবদ্ধ জীবন তার বিশ্বাস মানুষ মানুষের পরম আত্মীয়। সেই রবি ঠাকুরের ভাষায় মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তাই বহু মানুষকে আমরা দেখি মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে কত কদর্য রূপ প্রকট হচ্ছে। 4 আঙুল জমির জন্য ছেলে বাবাকে, বাবা ছেলেকে খুন করে যাবজ্জীবন জেলে যাচ্ছে। সুতরাং এই যে সমাজে এগুলো ছিল, থাকবে, কিন্তু যারা সমাজ সভ্যতার এগিয়ে থাকা মানুষ, তারাই তো এই NRBnews24.com আমন্ত্রিত হন, সসম্মানে তারা নির্বাচিত হন এবং এখানে তারা তাদের অনুষ্ঠান করে নিজেরা সমৃদ্ধ হন, আমাদেরও সমৃদ্ধ করেন। তাই বাচিক শিল্পী সমীর চক্রবর্তী, যিনি আজকে 3 কবির কবিতা হাতে নিয়ে আছেন, তার এই 3 কবির কবিতার মধ্য থেকেই তিনি আবার একটি করে কবিতা নিবেদন করবেন। কবি সমীর চক্রবর্তী, বাচিক শিল্পী সমীর চক্রবর্তী এই মুহূর্তে। হ্যালো, বরুণদাকে আমার আবার একবার ধন্যবাদ জানাই। যিনি শুধু সাংবাদিক নন, তিনিও কবি, তিনিও সমাজ সংস্কারক এক অর্থে, এবং বিভিন্ন জায়গায় আমি তাকে দেখেছি বিভিন্ন মানুষকে সাহায্য করতে। তো তিনিও একজন সংস্কারক। এবং আজকে এই যে কবির সাথে কবিতায় এই অনুষ্ঠানে আমরা এখানে সকলে মিলিত হয়েছি, বিভিন্ন কবিদের সঙ্গে আমরা আজকে তাদের কবিতাগুলো জানতে পেরেছি এবং আরো এই দিগন্ত খুলে যাচ্ছে, কবিতার দিগন্ত। আমি একদিন কবিতা নিয়ে আসব বরুণদার সঙ্গে। যাই হোক, আজকে আমি প্রথমে, আমার কিন্তু এখানে প্রত্যেকের কবিতাই খুব ভালো লেগেছে। গৌতমদার কবিতা, গৌতম সেনগুপ্ত, তার কবিতা আমি আরেকটা পড়ে শোনাচ্ছি। স্বদেশবাসী, জননী জন্মভূমি ছেড়ে রয়েছি বহু দূরে, আমি পেশাদার কাজ করি ঘুরে ঘুরে। কাজের ক্ষেত্র যদিও সারা বিশ্ব জুড়ে, স্বদেশী মনকে ফেলেছি আস্থা করে চলেছি বহু জাতিকের গোলামি,
পরিণামে পাই মোটা রকমের সেলামি, তাই দিয়ে চড়ি নামি দামি গাড়ি, গালে পুষেছি ফ্রেঞ্চ কাট দাড়ি। নাম ও পদবি গিয়েছে বদলে, বিশ্বায়নের ছোঁয়ার আদলে, ওদেশগুলো ঝকঝকে যে, স্বদেশ কেমন নোংরা মজে। ভালো লাগে না গরিবি দেখতে, বারবার চলি বিদেশ ঘুরতে। আসলে খুব খুশি মালিক তো বিদেশি, চাকরিটা দামি, আর দেশঘর পচা বাসি। কবিতাটির মধ্যে আমাদের একটা কোথাও দুঃখ লুকিয়ে রয়েছে। এই জন্য ধন্যবাদ গৌতম দাকে। খুব সুন্দর লেখা, খুব সুন্দর লেখা আপনার। সবার লেখাগুলোই খুব সুন্দর হয়েছে। সংগ্রাম মিত্রের আমরা যদিও এখানে কবিতাটার নাম হচ্ছে প্রেমহীন, আমরা কেউই কিন্তু প্রেমহীন নই। সংগ্রামের লেখা খুব বলিষ্ঠ লেখা, তাই তার কবিতার নাম প্রেমহীন। খাতা খুললেন যমরাজ, ক্লান্ত ত্রস্ত চোখ অসহায় কাঁদে আপন নিয়মে। এই তো উলঙ্গ সভ্যতা, হাট করে দরজা খুলে দাঁড়িয়ে। ছি ছি, সারা শরীরে কি নির্মম প্রচার। এ দায়হীন মৃত্যুদণ্ড, পুরুষত্বহীন সমাজ স্বার্থপরতার কাছে বারবার অবশিষ্ট থেকে যায় সত্যগুলো। আরো একবার ভেবে দেখো, ঘুরে দাঁড়াবার সময় এখনো হয়নি শেষ। এখনো অনেক তরুণ তাজা প্রাণ বুক চিতিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। এ তো নিখাদ সত্য, তোমরাও জানো। দিকে দিকে ছড়ায় প্রেমহীন, অদৃশ্য শরীর নিয়ে শুধুই টানাটানি, এক অনাগত সময়ের আহ্বান। খুব সুন্দর সংগ্রাম, তোমার এই লেখা দারুণ লেখা, দারুণ। আর শিল্পী দাসের যদিও বসন্তের নানা রং, এটা অনেক বড় কবিতাটা, তা আমি একটি ছোট কবিতাই করছি শিল্পী। এটা হচ্ছে সময় কতটা যাচ্ছে আমি ঠিক জানি না। তা তোমার যে লেখা আরেকটা কবিতা, সেটা হেমন্তিকা, এই কবিতাটা করছি। যদিও এখন সময় বর্ষার কবিতা করার, তবুও এই কবিতাটা খুব ভালো লেগেছে, আমি সেটাই করছি। জড়িয়ে গায়ে শিশির চাদর, মাখিয়ে চোখে কুয়াশা আদর, বলল মিষ্টি ভোর ঘুম ভাঙেনি তোর। নরম রোদের সোহাগ মেখে সোনালি ধান বলছে ডেকে, আয় নবান্নে যাবি আনন্দ ভৈরবী। বাজিয়ে পায়ে হাওয়ার নূপুর, কি বলে যায় ছোট্ট দুপুর বিষণ্ণতার সুরে। কোথায় পাবো যেতে যেতে ঘুমের দেশে, কে বলে যায় বিষাদ হেসে, সবাই ভালো অন্তরাগের আলো। সন্ধ্যাবেলা আমোদ ভারী, খেজুর গাছে বেঁধে হাড়ি, শিউলিরা ঘর মুখো রসে বসেই থেকো। তারায় ভরা হিমের রাতে সাজায় বাসর সুখের সাথে, অঙ্গে আলোর শাড়ি হেমন্তিকা নারী। খুব সুন্দর, খুব সুন্দর কবিতা শিল্পী। আমরা ইতিমধ্যে ৪৫ মিনিট, আমাদের ৪৫ মিনিট অতিবাহিত। এবার আমরা ছোট করে একটি করে কবিতা প্রত্যেকের থেকে শুনি, তারপরে আমি সমীর চক্রবর্তীর কাছে যাব যে এখানে এসে তার কিরকম অভিব্যক্তি। তাই আমি প্রথমেই একদম। কবি সংগ্রাম মিত্রের কাছে যাচ্ছি। কবি সংগ্রাম মিত্র ছোট একটি কবিতা নিবেদন করবে, তারপরে শিল্পী দাস, তারপরে গৌতম সেনগুপ্ত। শুরু।
এসো মানুষের কথা বলি, এসো মানুষের কথা বলি। সারা শহর রাস্তাঘাট জুড়ে এদেশে অনেক কথা হলো। এবার নিসর্গের প্রেক্ষাপটে মানুষ খুঁজি এসো। আমরা বন্ধ ঘরে মানুষ পুড়তে দেখলাম। প্রেতের মতো ছুটে বেড়াচ্ছে একদল মানুষ এ কোণ থেকে ওই কোণাতে। দেখলাম 14 বছরের নাবালিকাকে ধর্ষিতা হয়ে গাছে ঝুলিয়ে দিতে। স্বার্থের জন্য একে অপরকে গুলি করতে দেখলাম। এবার এসো, হাত ধরো, তোমাকে নিয়ে নদীর কাছে যাই। একসাথে কান পাতি, একবার গাছের কাছে যাই, পাখির কথা শুনি। চলো পাহাড়ে গা বেয়ে হাঁটি, সমুদ্রের কাছে গিয়ে দেখি লবণাক্ত নারী শিশুর গন্ধ মেলে কিনা। এখানে খরা কিংবা বন্যায়, আইলা কিংবা আমফানে নষ্ট নীড় পড়ে থাকা এক কোণে, সেখানে রাজনীতি ধর্ম বর্ণ জাতি তৈরি করে। পূর্ণিমা চাঁদের নিচে মানুষের সংসার পেতে চলো দেখি শান্তিতে ক্লান্তে আসে কিনা। এসো এবার মানুষের কথা বলি, জীবনের কথা বলি। নমস্কার। বেশ, এবার এবার কবি শিল্পী দাস একটি ছোট কবিতা শুনবো। হ্যাঁ, আমি প্রথমেই স্বীকার করে নিয়েছি যে আমি আদ্যন্ত একজন প্রেমিক মানুষ। আমি দ্বিতীয় কবিতাটিতে তো পড়লাম, এই প্রকৃতি প্রেমের কথা বললাম। এবার একটু মানুষের কথা বলি, মানবতার কথা বলি। কবিতার নাম ভালো থাকুক। নদীর ভাঙন সশব্দে দুটি পার, ভাঙতে থাকে, কেবল ভাঙতে থাকে। মানবিকতার ভাঙন নিঃশব্দ, তবু দৃশ্যপটে সেও তো ছবি আঁকে। মধ্যরাতে পেঁচার পরিত্রাহী, ঘুমের ঘোরেও শুনছি হরিবোল। দিকে দিকে জমছে গভীর ক্ষত, চারিদিকে দারুণ ডামাডোল। রোজই মানুষ হচ্ছে ছিন্ন ভিন্ন, পাশের কিংবা দূরের কোনো দেশে। প্রাণ দিয়েছে বুখারি রাজকুমার, ব্রেকিং নিউজে খবর উঠছে ভেসে। কোথায় চলছি বুঝতে পারি না তো, কোথায় বা থামবো অবশেষে। হিংসা দেশ ফাটল ধরিয়ে যায় মানবতার অটুট বিশ্বাসে। চিল শকুনি শ্মশান বটে দোলে, মনের ভিটে চড়ছে শুধু ঘুঘু। আজানের সুর ভাসিয়ে নিয়ে যাক মনের কোণে জমে থাকা যতটুকু। 10 দিক জুড়ে হিংসার গর্জন, তবু আশায় আশায় গোছাই ঘরের কোণ। তুলসী তলার সন্ধ্যা প্রদীপ বলে, ভালো থাকুক পৃথিবী আপনজন। চমৎকার চমৎকার। এবার কবি গৌতম সেন একটি ছোট কবিতা কি ছড়া নিবেদন করবে। সাউন্ড হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি বরুণদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সঞ্চালনা করছেন আপনি না না, যে ঠিক আমি আছে। খুব আনন্দ পাচ্ছি, ভীষণ খুশি। তো আজকের আমি একটা ছোট্ট মানে আমাদের আমি মনে করি এটা একটা সমাজের কাছে খুব দুঃখজনক ঘটনা, যে রিয়েলিটি শোতে ছোটদের পারফরমেন্স, ছোটদেরকে নিয়ে যে কাজ কারবার চলছে। আমার আমার এই লেখাটার নাম হচ্ছে রিয়েলিটি শো। টিভিতে ছোটদের নিয়ে চলছে কত প্রতিযোগিতা, কোনোটা নাচের, কেউ বা গানে নিজের দেখায় যোগ্যতা। ছোটদের অনেকেই বেশ প্রতিভাবান, কি অপূর্ব করে নাচ,
ভারী সুন্দর গান। তখনকার মতন একরকম লাগে, সব দেখে মনে প্রশ্ন কত জাগে, ওরা কি শুধুই শিল্পী না শিশু শ্রমিকও হয়? ওদের দেখিয়ে চ্যানেলগুলো পয়সাই কামায়। গত 5 বছরে চ্যানেলগুলোতে যত প্রতিযোগিতা হয়েছে, তার মধ্যে কত সংখ্যক মার্কেটে টিকে রয়েছে? আজকাল আবার এসএমএস এই সেরা বাছাই হয়। চেয়ারে বসা বিচারকদের কাজ কি কিছুই নয়? প্রতিভা যদি বুঝতে পারো, ঘষা মাজা করো, একদিন অবশ্যই তুমি নিজ গুণে হবে বড়। পরিশেষে বলি, বাবা মায়েদের সাহায্য করুন বড় হতে, দেখবেন যেন তাড়াতাড়ি ওরা না পারে ঝরে যেতে। ধন্যবাদ। বেশ, আপনি বক্তব্য প্রধান একটি লেখা শোনালেন এবং এই লেখার মধ্যেও সমাজ সচেতনতার বার্তা দিয়ে গেলেন। ধন্যবাদ তিন কবিকে। এবার আমি বাচিক শিল্পী সমীর চক্রবর্তীর কাছে যাব কয়েকটি প্রশ্ন নেব এই কারণেই যে আমাদের হাতে 10টি মিনিট সময় আছে। আমরা তিন কবিরও কিছু কিছু প্রশ্ন থাকবে তাদের কাছে। হ্যাঁ, বাচিক শিল্পী সমীর চক্রবর্তীর কাছে আমার প্রথম প্রশ্ন, যে আপনি সাহিত্য সংস্কৃতি জগতে আজকে যেহেতু বাচিক শিল্পী হিসেবে আপনার আত্মপ্রকাশ, আপনার এই চর্চা কবে থেকে এবং কোন প্রেরণায় শুরু? প্রথমে আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই, আমাদের সময় তো তখন এই টিভি ছিল না বা ফোন ছিল না, এই ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। তা যাই হোক, 78-এ যখন আমি পরীক্ষা দিলাম বিএসসি ফার্স্ট ইয়ার, সেই সময়ে আমাদের পাড়াতেই একজন থাকতেন, তার নাম তরুণ বন্দ্যোপাধ্যায়। তার কাছেই আমি প্রথম আবৃত্তি শিখি। তিনি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্র ছিলেন। তো তার কাছ থেকে শিখে আমি 1984-এ যখন এমএসসি পাশ করলাম, সেই সময় আমি জগন্নাথ বসুর কাছে এবং উর্মিমালাদির কাছে আবৃত্তি শিখতে যাই। তা সেখান থেকেই আমার আবৃত্তির শুরু, এবং সেই সঙ্গে বহু অনুষ্ঠান করা। তা আমি দীর্ঘদিন তাদের সঙ্গে ছিলাম। 89 পর্যন্ত আমি ছিলাম তাদের সঙ্গে, 84 থেকে 89 পর্যন্ত। তো যাই হোক, সেখানে আমি অনেক কিছু শিখেছি, আবৃত্তি চর্চা থেকে আরম্ভ করে কি করে মানুষের সঙ্গে মিশতে হয়। এই যে বরুণদার মতো মানুষ, তাদের সঙ্গে আলাপ পরিচয় এবং তাদের সঙ্গে মিলেমিশে থাকা। আসলে আমরা কবিতার মধ্য দিয়ে এটাই আমরা জানতে চাই যে মানুষের মানবতাই হচ্ছে সবচেয়ে কবিতার আসল ধর্ম। তা মানব ধর্মটাকেই আমরা সমাজের মধ্যে দিয়ে যেতে চাই। আমার ছাত্রছাত্রী, আমি পেশায় শিক্ষক এবং রিটায়ার করেছি, তা সেই হিসাবে আমি বলতে চাই আমার ছাত্রদের মধ্যেও আমি এটা ছড়িয়ে দিতাম। তা সেখান থেকে কবিতা শিক্ষা, এবং কলেজ লাইফ থেকে এটা প্রত্যেকেই বলে থাকে যে কলেজের সময় যখন একটু মানুষের মনে প্রেমের অঙ্কুর, মানে প্রেম অঙ্কুরিত হয়, অঙ্কুরোদ্গম, তা সেই স্কুল লাইফের পর থেকেই ছোটখাটো লেখা ম্যাগাজিনে, স্কুল ম্যাগাজিনে থাকতো। তারপর থেকেই আমি শুরু করি নিয়মিত ম্যাগাজিনগুলোতে লেখা। তখন তো আর এইরকম নয় যে রোজই লিখে মানে এটা করেই আমাকে সবকিছু করতে হবে, কিন্তু বুঝলাম যে সাহিত্যের একটা বিষয় এখানে আছে, যে বিজ্ঞান শুধু পড়লে, আমি বিজ্ঞানের ছাত্র, কিন্তু তার মধ্যেও এই সাহিত্যটা আমার মধ্যে ছিল। সেই জন্য অনেকেই বলতো তুই সাহিত্য নিলি কেন, এই বিজ্ঞান নিলি কেন, তুই তো সাহিত্য নিয়েই পড়তে পারতি। আমি বললাম না, বিজ্ঞানকে আমার পাশেই দরকার। সাহিত্যটা সেই সময় থেকে শুরু হয়েছে। বেশ কিছু কবিতা আমি লিখেছি, এবং আজকে সত্যি কথা বলতে আমার অসুবিধা নেই যে এই ধরনের লাইভ অনুষ্ঠান আমি 2-3টে করেছি, কিন্তু এত বড় যে একটা অনুষ্ঠান, কবিদের সঙ্গে কবিতা, কবিদের সামনে কবিতা বলাটা, এটা সত্যি একটা নতুন, আমার কাছে খুব অভিনব ব্যাপার। তা যাই হোক, বরুণদা এটা আমাকে সহায়তা করেছে। আমি বরুণদার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তিনি একজন বিদগ্ধ মানুষ, শুধু সাংবাদিক নয়। বরুণদার পরিচয় কিন্তু শুধু সাংবাদিক নয়, সব দিক থেকে লেখক হিসাবে, মানুষ হিসাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবাদিক বা
লেখক বা কবি এই সমস্ত নয়, মানুষ হিসাবে তিনি হচ্ছে আমার কাছে এক নম্বর। আমি তাকে সুযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই, এইটুকুনি। আর তার সঙ্গে আরেকটু কথা, সেটা হচ্ছে যে এই যে এনআরবি 24 ঘন্টা, মানে এনআরবি নিউজ 24ঘন্টা.com, যেটা 24/24.com, তার যারা প্রতিষ্ঠা করেছেন অথবা তার সম্পাদক, এবং সম্পাদক ছিলেন ওমর আলী মহাশয়, এবং আমাদের ভারতবর্ষের তরফ থেকে শাহানারা খাতুন, তিনিও এই আমরা যখন আসছিলাম লাইনে তখন অনেক কিছুই আমাদের ঠিকঠাক মতো হয়নি, সেই সময় কিন্তু তিনি আমাদের অনেক অনেক সহায়তা করেছেন। আমি শাহানারা খাতুনকে আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ভালো থাকবেন সবাই। আমার পক্ষ থেকে আমি শুভরাত্রি জানাই। বরুণদা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থাকবেন, বেরোবেন না, আমাদের অনুষ্ঠান না শেষ না, মুহূর্তে এসে গেছি। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে আপনারা দেখছেন এনআরবি নিউজ 24.com এর আজকের অনুষ্ঠান পর্ব 20, 20তম পর্বে কবির সাথে কবিতা, এই জনপ্রিয় অনুষ্ঠান। এবং আমরা দেখতে দেখতে 1 ঘন্টার দিকে এগিয়ে এলাম। এত সুন্দর একটি মনোরম অনুষ্ঠান, আড্ডার মতো, নিজের ঘরোয়া পরিবেশের মতো, এবং অবশ্যই বাংলা সাহিত্যের চর্চা চললো। এবং যারা এখানে আমন্ত্রিত হয়ে আসেন প্রত্যেকেই তারা যোগ্য এবং দক্ষ বটেই, এবং তারা নিজেরা সমৃদ্ধ হন এবং অন্যদের সমৃদ্ধ করে থাকেন। আরেকটা কথা না বললে এবার নয়, সেটা হচ্ছে যে যারা এখানে এসছেন, শিল্পী দাস, সংগ্রাম মিত্র, এদের সঙ্গে নতুন ভাবে, এবং আমাদের গৌতম সেনগুপ্ত, গৌতম দা, প্রত্যেকের সঙ্গে যে মিলিত হয়ে এই যে একটা অনুষ্ঠান করলাম, এর জন্য আমি তাদেরও কৃতজ্ঞতা জানাই। এছাড়া তো হয় না, তাদের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপিত হলো, সেই জন্য আমি তাদের অনেক কৃতজ্ঞতা জানাই। বেশ, এবার একটু অল্প কথার মধ্যে, কারণ তিনজনকে সুযোগ দিতে হবে। ঠিক আছে। কবি গৌতম সেনগুপ্ত হ্যাঁ, এখানে এসে তার কেমন লাগছে অভিব্যক্তি প্রকাশ করতে, খুব অল্প কথা। হ্যাঁ, সত্যি, মানে ভীষণ, আমি একদম আপ্লুত। আর কি বলবো, যে এরকম একটা পরিবেশ, আর বলুন না, আপনি এত সুন্দর করে সকলকে সঞ্চালক। আপন করে নিয়ে সঞ্চালন করলেন, এর কোনো তুলনাই হয় না। যেই সময় আমি শুনেছিলাম এখানে আসতে হবে, সেই দিন থেকে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম। বেশ ভালো লাগছিল যে সবার সামনে এরকম বলতে পারবো, বিশেষ করে এই এই যে এনআরবি 24.com নিউজ, এটা তো শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে সমস্ত জায়গার মানুষ এটা দেখেন। তো তারাও আমাদের এই কথাগুলো, আজকে আমরা যে পাঠগুলো করলাম, সেগুলো তারা শুনবেন, তারা নিশ্চয়ই আনন্দ পাবেন। আর আমাদেরকেও তারা, তাদের যে সম্মান, সেটাও আমাদেরকে প্রদর্শন করবেন। আর আপনাকে একটা ছোট কথা বলি। আমি আমি যখন স্কুল লাইফে ছিলাম, আমি একদম খেলাধুলার জগতে ছিলাম। আমার সঙ্গে এই আহ, সাহিত্যর কোনো সম্পর্কই ছিল না। তারপরে কলেজে যখন আসি, তখন আমি সঙ্গীত জগতে প্রবেশ করি, কিছুদিন সঙ্গীত চর্চা করেছিলাম। তারপরে চাকরি করার পরে 2007 সালে আমার বড় কন্যার অনুপ্রেরণায় আমি লিখতে শুরু করি। এবং আমি যা দেখি, যেটা ভালো লাগে আমার, সেটাই আমার কলম থেকে বেরোয়। এবং সেই লিখেই আজকে এই বিভিন্ন জায়গায় গেছি আমি। দুবার ভারতবর্ষের বাইরে গেছি আমার লেখা নিয়ে। তো মানুষ ভালোবাসেন, আমিও মানুষকে ভালোবাসি। যেভাবে দেখি ঠিক সেভাবেই আমার কলম চলে। এইটুকুই কথা বলে আজ আমি শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের 59 মিনিট 47, 48, 49, 50 সেকেন্ড হলো। আমরা যাচ্ছি কবি সংগ্রাম মিত্রের কাছে। এখানে এসে তার অভিব্যক্তি প্রকাশ কেমন লাগছে। বাঁধনহারা বৃষ্টিধারা ঝরছে বয়ে বয়ে। তো অসাধারণ একটি অভিজ্ঞতা আজকের এই লাইভ অনুষ্ঠানে। জীবন যন্ত্রণা, মানুষের প্রতিদিনের যে চাহিদা, তার পূরণ,
তার অধিকার বঞ্চিত মানুষদের সঙ্গে থাকতে থাকতে এই কবিতা আবৃত্তি সঙ্গীতের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি মনে হয়। যদিও একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে থাকা আমার সাংস্কৃতিক পরিবারে, তবুও অনেকটা দূরে চলে যাওয়ার মতো। কিন্তু সেই আজকের যে সন্ধ্যাটা কাটলো সেটা মনে রাখার মতো। জীবনের জীবন যন্ত্রণা মানে দারিদ্র যন্ত্রণা থেকে আমার কবিতার উৎস, কবিতা লেখার সূত্র। আমার বাবা মার অক্ষর জ্ঞান ছিল না তাদের কারোরই, কিন্তু তাদের একটা ইচ্ছে ছিল আমাকে পড়াশোনা শেখানোর। তাও সেটা পূরণ হয়নি আমার বা আমার বাবা মার ইচ্ছে অনুযায়ী। তবু স্কুলের পাঠটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। ক্লাস 6-এ মানে কখনো কখনো স্কুলে যেতাম, কিন্তু অনেক শিশু অবস্থাতেই আমাদের শিশু শ্রম বিরোধী যে কবিতা বললেন আজকের একজন মানবাধিকার কর্মী, কদিন আগেই আমরা সেই দিবসটা পালন করে এসেছি, কয়েকটা দিন আগে। কিন্তু আমি ছিলাম শিশু শ্রমিক একজন, এবং সেইখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এটা প্রতিনিয়ত আমার ভেতরে মানে আমাকে তাড়িয়ে বেড়াতো। তার থেকেই আমার কবিতা তৈরি হয়েছে। একদিন ক্লাস 6-এ যখন ক্লাসে অনেকদিন ছাড়া ছাড়া স্কুলে যাচ্ছি, এক খাতার পাতায় আঁকিবুকি কাটছিলাম। আমাদের বিবেকানন্দ স্যার ভূগোলের টিচার ছিলেন, তিনি একটা ট্রাস্ট দিয়েছিলেন ক্লাসে। তো তিনি এসে আমার খাতাটা কেড়ে নিয়ে দেখলেন যে সেটাতে আমি ক্লাসের পড়া করছি না, অন্য কিছু করছি। তো সেই খাতাটি নিয়ে চলে গেছিলেন স্টাফ রুমে এবং সমস্ত শিক্ষকদেরকে দেখিয়েছিলেন, এবং সেই খাতাটা প্রতিটা ক্লাসে ঘুরতে থাকলো। আমাদের জুনিয়র স্কুল ছিল 8 পর্যন্ত। সেই দিন থেকে কবি কবি একটা নাম সমস্ত আমার সিনিয়র দাদাদের মুখেও, এবং আমি তখন ক্লাস 6-এ, 5-এর ছেলেরাও আমাকে কবি দাদা বলে সম্বোধন করতে শুরু করলো। তখন থেকেই আমি ভাবলাম এইটুকু লিখে একটা কবি সম্মান পাওয়া যায়। তখন থেকেই শুরু, এখনো চালিয়ে যাচ্ছি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে। সারা বিশ্বে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, তার সাথে কবিতার ভাষায় কি বলা যায় মানুষের অধিকার নিয়ে, এটাই আমার কথা, এটাই আমার চর্চা। আজকের অভিজ্ঞতাটা আমার দারুণ একটি স্মৃতি হয়ে থাকলো, তার জন্য সবাইকে আমার শ্রদ্ধা। বাচিক শিল্পী তিনি যেভাবে আবৃত্তি করেছেন, সত্যি মানে ভাষায় প্রকাশ করার নয়। আমার একটা বড় পাওনা এখানে। আরো একটি সুযোগ হয়েছিল গড়িয়াতে, আজকের এইটি দ্বিতীয়। আপনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা থাকলো, কৃতজ্ঞতা থাকলো সবার প্রতি। প্রত্যেকের কবিতা অসাধারণ, মনে রাখার মতো। আর আজকের যারা শাহানারা ম্যাডাম, ওই দিক থেকে এনআরবি নিউজের কর্ণধার ওপারে রয়েছেন, যদিও আমরা এইভাবে বিচার করি না, তবুও তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। হয়তো আবার আপনাদের সাথে আমরা কখনো মিলিত হতে পারবো একসাথে, অফলাইন নয়, অনলাইন নয়, অফলাইনে দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, আমার শ্রদ্ধা। ধন্যবাদ কবি সংগ্রাম মিত্রকে। আরো সুযোগ থাকলে, সময় থাকলে আমরা অনেক কিছুই মত বিনিময় করতে পারতাম, কিন্তু সময় তো আমাদের সেই দিকে ধেয়ে যাচ্ছে সময়। এবার কবি শিল্পী দাস এখানে এসে তার কি প্রতিক্রিয়া, তার অভিব্যক্তি প্রকাশ করবে। আমি আবার শেষ করার আগে আমি আবার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এনআরবি নিউজের কর্ণধার ওমর আলী দাদাকে, শাহানারা খাতুন ম্যাডামকে, এবং অবশ্যই সঞ্চালক শ্রী বরুণ চক্রবর্তী দাদাকে। বরুণ দাস আমন্ত্রণে আমার এটি দ্বিতীয় অনুষ্ঠান অনলাইনে। বরুণ দার সঙ্গে আমার পরিচয় যদিও লেখালেখির সূত্রে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান হয়, সেখানে আমি আবৃত্তিকার হিসাবে যুক্ত ছিলাম। সেখানেই বরুণদার সঙ্গে আমার পরিচয়, এবং সেইখান থেকেই আমি বরুণদার
স্নেহ পেয়ে আসছি, এবং আমার অজান্তেই স্নেহ পেয়ে এসছি। আমি বুঝতে পারিনি যে বরুণদা আমাকে এতটা স্নেহ করেন। তো যাই হোক, ধন্যবাদ বরুণদা, প্রণাম নেবেন। আর তারপরে আসি আমার কথায়। নিজের কথা বলতে গেলেই না আমার বরাবর কেমন তালগোল পাকিয়ে যায়, মানে কোথা থেকে শুরু করব বুঝতে পারি না, আদৌ কিছু বলা যায় কিনা নিজের সম্পর্কে সেটা নিয়ে একটা ধন্দে থাকি। কিন্তু তবু বরুণদা যখন বলছেন একটু কিছু বলি, সেটা হচ্ছে আমি কিন্তু স্কুল কলেজে পড়ার সময় খুবই সামান্য দু একটা পত্রপত্রিকায় লেখালেখি করেছি। সেসব লেখাও আজ আর নেই, সব হারিয়ে গেছে কালের অতলে। হ্যাঁ, এবং তারপর থেকে আর যখন আমার ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়, সংসার হয়, সন্তান হয়, তারপরে দীর্ঘ 32-33 বছর আমি লেখা থেকেও দূরে চলে যাই। আর স্কুল কলেজে যেটা করতাম বিশেষ ভালোবেসে, লেখার চাইতেও বেশি ভালোবেসে, সেটা হচ্ছে আবৃত্তি এবং ডিবেট। এই দুটোই আমার প্রিয় বিষয় ছিল। লেখালেখি নগণ্য করেছি, নগণ্য সংখ্যায়। তো আবৃত্তি এবং ডিবেট এই দুটো প্রিয় বিষয় ছিল, সে দুটোই করেছি, এবং স্কুল কলেজে পুরস্কারও পেয়েছি, পুরস্কার এনে দিয়েছি আমার স্কুলকে। তো তারপরে তো ওই যে বললাম, লেখা এবং বাচিক দুটোই আমার থেকে দূরে সরে যায়। সংসারের প্রবাহে আমি চলতে থাকি, সেই ঢেউয়ের মধ্যে চলতে থাকি। তারপরে যখন 2018-তে আবার আমি সুযোগ পাই, মানে সুযোগ বলতে একটু হালকা হয় আর কি, ব্যস্ততার পরিমাণটা একটু কমে, মানে সন্তানরা বড় হয়ে যায়, কলেজে চলে যায়, তখন আমার হাতে একটু অবসর সময় আসে। ওই সময়টায় আমি দেখলাম যে পুরোনো কাজকর্মগুলোকেই আবার শুরু করা যাক। সেই হিসেবে তখন আমি আবার একটু একটু করে লেখালেখি শুরু করি। আমার দুটো কাব্যগ্রন্থ আছে, মাত্রই দুটো। 2019 থেকে লেখালেখি শুরু করেছি, মানে 18 শেষের দিক থেকে। তো দুটো মাত্র কাব্যগ্রন্থ। আর লেখালেখি চলছে এখনো টুকটাক, কিন্তু আমি মূলত বাচিকের মানুষ। আবৃত্তি করতে, ডিবেট করতেই আমার ভালো লাগে। আমি 2018 থেকে ব্রততী পরম্পরা, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী, শ্রবণাশীলের ছাত্রী। সেখানেই আমার আবৃত্তি চর্চা, আর তার সঙ্গে এই লেখালেখিও চলে। আজকের এই অনুষ্ঠানে এসে তো আমি ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। নতুন নতুন কবিদের নতুন নতুন কবিতা শুনলাম, মানে কবিতার যে আরো কত রকম বিষয়বস্তু হতে পারে, হ্যাঁ, সেই সম্পর্কে অবহিত হলাম। তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আর ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই বাচিক শিল্পী সমীর দাকে। তিনি আমার কবিতা ভালোবেসে পাঠ করেছেন, তার ভালো লেগেছে, এটা জেনে আমার ভালো লাগলো। এবার আমার এই অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের যদি ভালো লেগে থাকে, তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া। আর আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে সম্পর্ক আজকে স্থাপিত হলো, সেটা আগামীতেও, মানে সুদূর ভবিষ্যতেও এটা অটুট থাকবে, এই বিশ্বাস রেখে আমি শুভরাত্রি বলছি। ধন্যবাদ শিল্পী দাসকে। এই প্রসঙ্গে বলতে হয়, শিল্পী দাসকে আরেকটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, ময়মনসিংহের এরকম অনলাইন অনুষ্ঠান সংযোগ সম্প্রীতির। তারপরে সে দ্বিতীয় ওই এনআরবি নিউজ 24.com এই এনআরবি ওয়ার্ল্ড প্রেজেন্টেড অনুষ্ঠানে আজকে আত্মপ্রকাশ করলো। হ্যাঁ, শিল্পীকে ময়মনসিংহের ওই অনুষ্ঠানে আমি আবৃত্তিকার হিসেবেই যোগ দিয়েছিলাম। একদম, আমি হ্যাঁ, ডেকেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম। এবার বলি, শিল্পীকে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওখানে সে তো এসেছিল। তার আগে আমাদের সর্বভারতীয় একটি শিশু সংগঠন আছে, নিখিলবঙ্গ শিশু সাহিত্য সংসদ, সেখানে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ভাষাবিদ পবিত্র সরকার প্রেসিডেন্ট। সেই সময় আমাদের বাৎসরিক অনুষ্ঠানগুলো হয় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে, এবং একটি সমৃদ্ধ পত্রিকা, শিশু পত্রিকাটাও বেরোয়। সেখানেই শিল্পীর প্রথম পরিচয় ওখানে আমরা পেয়েছিলাম। কিন্তু নিখিল তারপরে যে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠান, এক ঝাঁক বাংলাদেশের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী তারা এলেন, ত্রিপুরা থেকে এলেন। এখান থেকে আনসারুল হক এবং আমি দুজনেই ছিলাম অনুষ্ঠানের আহ্বায়ক। এবং সে আমাদের এখানেও একটি বই, গদ্য, পদ্য এবং প্রবন্ধের বই বেরিয়েছিল, যেটা হলো
বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জীবনী আর জন্ম শতবর্ষকে কেন্দ্র করে এবং দেবব্রত দেবরায়ের সম্পাদনায় আরেকটি বিশাল বই বেরিয়েছিল, সেটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বিশাল অনুষ্ঠান হয়েছিল। এই যে তুমি স্মৃতিটাকে ধরিয়ে দিলে, সত্যি ভালো লাগছে। এইভাবেই তো ভালোবাসার বাতাস গাঢ় হয়, এভাবেই তো সমীর চক্রবর্তী, সংগ্রাম মিত্র, গৌতম সেনগুপ্ত, শিল্পী দাস এবং আরো আরো যারা এই যে এনআরবি নিউজের 24.com এর আয়োজনে এই যে 20তম পর্ব চলছে কবির সাথে কবিতা, ভাবুন প্রথম পর্ব থেকে আজকে 20টি পর্ব হলো। যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলেই তো এনআরবি নিউজ পরিবারের, এবং আগামী দিনে তাদের আরো অন্যান্য অনুষ্ঠানে ডাকা হবে। এনআরবি নিউজ বিগত 8টি বছর ধরে, আমরা তো 3টি বছর ধরে ওই করোনার কারণে কোভিড-19 ঘটনায় আমরা সকলে গৃহবন্দী এবং এই অনলাইনের অনুষ্ঠানের একটা জনপ্রিয়তা শুরু হয়। কিন্তু তার থেকেও 5 বছর আগে, অর্থাৎ দীর্ঘ 8টি বছর ধরে এনআরবি নিউজ নানা রকম কর্মকাণ্ড করছে। কাজী নজরুল ইসলামের উপর এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর, এবং কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ এখনো চলছে। 4টি-5টি অনুষ্ঠান, 6টি অনুষ্ঠান, শিশুদের নিয়ে নানা রকম অনুষ্ঠান এনআরবি নিউজ করে চলেছে। আগামী দিনে আপনারা আসবেন, আগামী দিনে আবার নতুন ভাবে নতুন পথ চলা হবে, এবং আগামী শুক্রবারের জন্য আমরা প্রতীক্ষায় থাকবো কবির সাথে কবিতার এই শুক্রবারের অনুষ্ঠানের জন্য। সবাইকে শুভেচ্ছা জানাবার আগে আরেকবার বলি যে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে যিনি এই অনুষ্ঠানের নিয়ন্ত্রক, সম্পাদক, আমাদের স্নেহভাজন ভালোবাসার মানুষ ওমর আলী, এবং ভারত থেকে, কলকাতা থেকে বিশিষ্ট শিক্ষাব্রতী শাহানারা খাতুন, যিনি এই অনুষ্ঠানের অন্যতম আজকের নিয়ন্ত্রক ছিলেন। প্রত্যেককে, এবং যারা আমাদের এই অনুষ্ঠানকে সময় নিয়ে দেখলেন, শুনলেন, মন্তব্য করলেন, সবাইকে আজকের মতো শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনের জন্য আমরা প্রতীক্ষায় রইলাম। সকলকে শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি।